আজকে আমরা পড়ব ক্লাস 10-এর লেসন 5-এর চ্যাপ্টার নাম্বার 2 পরিবেশ দূষণ। ঠিক আছে, তো আমরা তো এতদিন পড়ে এসেছি যে বিভিন্ন দূষণের কথা, যেমন জলদূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, আরও কয়েকটা দূষণ আছে তাদের সম্বন্ধে। কিন্তু এটা কি আমরা জানি যে এই দূষণটা কীভাবে হচ্ছিল, সেটা আজকে আমরা জানবো। ঠিক আছে, তো যখন মানুষ এত উন্নত ছিল না, বিভিন্ন শিল্পক্ষেত্রে হোক, তো তখন মানুষের দ্বারা যে সমস্ত দূষণগুলো হতো সেগুলো প্রকৃতি নিজে থেকেই সব রিকভার করে নিত। ঠিক আছে, যখন আগেকার যুগের কথা যদি আমি বলি, যে যখন আদিম মানুষের সময়কার কথা বলি, যখন মানুষ এসব কিছু জানতো না, সব যন্ত্র বিজ্ঞান প্রযুক্তি সম্বন্ধে যখন মানুষ কিছু জানতো না, তখন এত দূষণ হতো না। ঠিক আছে, তো তখনকার যদি আমি দূষণ ধরি, তাহলে কি হতো? দাবানলের সৃষ্টি হতো, হ্যাঁ, বিভিন্ন আগ্নেয়গিরি থেকে হতো দূষণ। কিন্তু তখনকার যেটা দূষণ ছিল, সেটা পৃথিবী নিজে থেকেই সব দূষণ মুক্ত করে নিত। দূষণ হতো কিন্তু, আর পৃথিবী নিজে থেকেই সেই দূষণগুলো ঠিক করে নিত। ঠিক আছে, তারপর মানুষ যখন একটু চিন্তা ভাবনা করতে শিখলো, সব বিষয়ে জানতে শিখলো, শিল্প বিজ্ঞান এই প্রযুক্তির ব্যাপারে যখন জানতে শিখলো, তখন থেকে শুরু হলো আমাদের এই দূষণ শুরু হলো। আর আজকে যে পরিমাণে পৃথিবীতে দূষণ হচ্ছে, সেটা আমাদের পৃথিবী দ্বারা রিকভার করা সম্ভব নয়। কী করতে হবে না, আমাদেরকে নিজেদেরকেই এই দূষণটা আটকাতে হবে। ঠিক আছে, তো প্রথমে দেখে নিচ্ছি যে দূষণ কাকে বলে। দূষণ বলছে যে প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্টভাবে, যেটা আমি একটু আগে বললাম, যে দূষণ কিন্তু শুধু মানুষরাই ঘটায় না, প্রকৃতিতেও দূষণটা ঘটতে পারে। ঠিক আছে, কী বলছে আগে পড়ি। প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট কারণে পরিবেশে বহিরাগত কোনো জৈব বা অজৈব বা তেজস্ক্রিয় পদার্থের অনুপ্রবেশের ফলে মাটি, বায়ু ও জলের ভৌত, রাসায়নিক এবং জৈবিক বৈশিষ্ট্যগুলির অনভিপ্রেত যে সমস্ত পরিবর্তনের দ্বারা মানব জীবন ও জীব প্রজাতির ওপর ক্ষতিকর প্রভাব সৃষ্টি হচ্ছে বা হতে পারে, এবং বিভিন্ন প্রাকৃতিক এবং সাংস্কৃতিক সম্পদগুলো ক্ষতিগ্রস্ত হয়, তাকেই বলা হয় দূষণ। ঠিক আছে, তাহলে কি বুঝলাম? এটি যদি আমি আরেকটাভাবে বলি, তাহলে এটা হতে পারে যে বিভিন্ন প্রাকৃতিক বা মনুষ্যজনিত কারণে সৃষ্ট কঠিন বজ্র পদার্থ, অপ্রয়োজনীয় সূক্ষ্ম কণা ও গ্যাসীয় পদার্থের অনুপাত যদি স্বাভাবিকের থেকে কম বা বেশি হয়, এবং সেটি যদি পরিবেশের বায়ুর যে অস্বাভাবিকতা অবস্থার সৃষ্টি হয়, যা মানুষসহ অন্যান্য জীবকুলের ক্ষতি সাধন করে বা করবে, তাকে বলা হয় দূষণ। ঠিক আছে, তো এবার আমরা জানবো পরিবেশ দূষণ সম্পর্কে, যে কীভাবে পরিবেশ দূষণ হচ্ছে। ঠিক আছে, তো প্রথমেই আমরা দেখে নিই যে পরিবেশে কীভাবে এই দূষণের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো যেটা বলছিলাম, পরিবেশ যে দূষণ, সেটা কিভাবে হতে পারে? সেটা মূলত দুইভাবে হতে পারে। এটা প্রকৃতির যেটা দূষণ, এক নম্বর হচ্ছে প্রাকৃতিক কারণে, হতে পারে। দুই নম্বর যেটা হয়, সেটা হচ্ছে
মনুষ্য সৃষ্ট কারণে। ঠিক আছে, প্রাকৃতিক কারণে কি কি হয়? একটা হচ্ছে দাবানলের দ্বারা, দ্বিতীয়টা হচ্ছে অগ্ন্যুৎপাত দ্বারা, অগ্ন্যুৎপাতের দ্বারা এই প্রাকৃতিকভাবে পরিবেশ দূষণ হয়। এবার তোরা জানতে চাইবি যে দাবানলের দ্বারা কি করে হচ্ছে পরিবেশ দূষণ, আর অগ্ন্যুৎপাতের দ্বারাই বা পরিবেশ দূষণটা হচ্ছে কী করে। তাহলে বলি, দাবানল হচ্ছে যখন কোনো আগ্নেয়গিরি থেকে ম্যাগমা বা লাভা সেই আগ্নেয়গিরি থেকে বাইরে বেরিয়ে আসছে, আর তার পাশে, সেই আগ্নেয়গিরির পাশে যদি কোনো অরণ্য বা বনভূমি রয়ে থাকে, ঠিক আছে, তো যদি সেই ম্যাগমা সেই অরণ্যতে বা জঙ্গলে যদি ঢুকে যায়, তাহলে সমস্ত গাছকে গলিয়ে দেবে। হ্যাঁ, গলিয়ে দেবে। তার ফলে অনেক পরিমাণে বজ্রের সৃষ্টি হবে, আর ওখানে অনেকটা পরিমাণে ম্যাগমা জমে যাবে। এর ফলে যে দূষণটা ঘটছে সেটা প্রাকৃতিকভাবে হতে পারে, এটা প্রাকৃতিকভাবে হয় দাবানলের দ্বারা। আর অগ্ন্যুৎপাত কি করে হয়? অগ্ন্যুৎপাতের সময় বিভিন্ন ছাই, তারপরে যেটাকে বলে ফ্লাই অ্যাশ বলে না, ঠিক আমি ভুল বললাম, তো বিভিন্ন ছাই, আরও অনেক কিছু, কয়েকটা দ্রব্য যেটা আমার ঠিক এখন মনে পড়ছে না, হয়তো ক্লোরিনের কিছু একটা হবে, ক্লোরিন জাতীয় কিছু একটা যৌগ, যখন সেটা বেরিয়ে আসে সেই জন্য বায়ু দূষণ করতে পারে। ঠিক আছে, এটা হলো প্রকৃতির দ্বারা। মনুষ্য সৃষ্টির কারণে কী কী হতে পারে? মনুষ্য সৃষ্টির কারণে তো অনেক কটাই হয়, তো আমি কয়েকটা বলছি। 1 নম্বর হচ্ছে কলকারখানা বৃদ্ধি। দ্বিতীয় নম্বর হচ্ছে বৃক্ষচ্ছেদন। তৃতীয় নম্বর হচ্ছে জনবসতি বেড়ে যাওয়া। চতুর্থ নম্বর হচ্ছে যানবাহনের বৃদ্ধি। এবার এটা কি করে হয়? দেখ, আমাদের শহর এলাকায় বিভিন্ন কলকারখানা আছে। এবার কলকারখানা গড়ে তোলার জন্য চাই জমি, ধর সেখানে এমন পরিবেশ, মানে ধর অরণ্য বা জঙ্গলের সৃষ্টি হয়ে আছে, ঠিক আছে, তো এবার যদি কলকারখানা করতে চাওয়া হয়, তাহলে সেখানকার সমস্ত বনভূমিকে ধ্বংস করতে হবে, বৃক্ষচ্ছেদন করতে হবে। বৃক্ষচ্ছেদনের পর সেখানে কারখানা স্থাপন যখন একাধিক পরিমাণে কলকারখানা হলো, কলকারখানা থেকে বিভিন্ন বজ্র পদার্থ, বিভিন্ন বিষাক্ত গ্যাস সেটা নির্গত হলো। গ্যাসগুলো কি করলো না, বায়ু দূষণ ঘটাচ্ছিল, ঠিক আছে। আর যে সমস্ত বজ্র পদার্থগুলো আছে সেগুলো কোনো নদী বা জলাশয়ে গিয়ে পড়ছে, এর ফলে জলদূষণ ঘটাচ্ছে। এটা হচ্ছে কলকারখানার বৃদ্ধি। যদি বেশি পরিমাণ বৃদ্ধি পায় তাহলে দূষণ বেশি হবে, ঠিক আছে। তারপর হচ্ছে বৃক্ষচ্ছেদন কি হচ্ছে না, যদি কোনো অরণ্যে গাছকে কেটে দেওয়া হয়, তাহলে কি হবে না, পরিবেশের এত সমস্ত কার্বন ডাইঅক্সাইড কে শোষণ করবে? তখন শোষণ করার কেউ থাকবে না। যদি কার্বন ডাইঅক্সাইড শোষণ না করে, তাহলে
কোনো গাছ যদি নাই থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড কেউ শোষণ করবে না, আমাদেরকে অক্সিজেন প্রদান করবে না। ঠিক আছে, যদি গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ না করে তাহলে সালোক সংশ্লেষ হবে না, সালোক সংশ্লেষ না হওয়ার জন্য কোনো ফসল উৎপন্ন হবে না, তাহলে যদি কোনো ফসল উৎপন্ন না হয় তাহলে আমাদের মানব প্রজাতি বা এই জীবগুলো ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, এভাবে বৃক্ষছেদন যদি করে, আরও বিভিন্ন হয়, বৃক্ষছেদন করলে বিভিন্ন ছায়া যেগুলো আমরা পাই রাস্তার ধারে সেগুলো পাবো না, অনেক প্রাণী আশ্রয় পাবে না, অনেক প্রাণীর খাদ্য হচ্ছে, যেমন প্রাণী কি জীব, প্রত্যেকটা জীব, প্রতি জীবগুলোর খাদ্য আমরা পাই উদ্ভিদ থেকে। উদ্ভিদ যদি নাই থাকে তাহলে আমরা খাবো কি? ঠিক আছে, এটার জন্য হতে পারে বৃক্ষছেদন। জনবসতি বেড়ে যাওয়া, জনবসতি বেড়ে যাওয়ার ফলে কি হয় না, ধর কোনো একটা জায়গায়, ধর একটা বড় মাঠে, হ্যাঁ, কিছু অংশ জুড়ে ধর 2জন লোক বা 3জন লোক বসবাস করছে। ঠিক আছে, বসবাস করছে, এবার তারা যে পরিমাণে মানে বজ্র উৎপাদন করবে, তাদের ধর একটা বাড়ি থেকে ধর 1 কিলো বজ্র উৎপাদন হলো, তো এবার সমপরিমাণ যদি প্রত্যেকটা বাড়িতে যদি বজ্র উৎপাদন হয় আর জনবসতি যদি বাড়তে থাকে, ধর একটা ছিল সেখানে বজ্র উৎপাদন হচ্ছিল 1 কেজি বজ্র উৎপাদন হচ্ছিল। ঠিক আছে, এবার ধর সেই রকম ধরনের আরও 10টা বা আরও 5টা মানে কি বলে জনবসতি আবার গড়ে উঠলো, তখন কি হবে না, যেখানে একটাতে 1 কেজি হচ্ছিল সেখানে 6টাতে 6 কেজি উৎপন্ন হবে। এর ফলে কী হয় না, আমাদের পরিবেশ দূষণ ঘটতে পারে। ঠিক আছে, তারপরে যানবাহনের বৃদ্ধি, যানবাহনের বৃদ্ধির ফলে কি হয় না, সেখান থেকে অনেক যানবাহন যেগুলো পুরনো হয়ে যায়, খুব আগেকার মডেল যেগুলো হয় সেগুলো যেন খুব পুরনো হয়ে যায়, তো সেখান থেকে যে ধোঁয়াটা নির্গত হচ্ছে, তো সেইটার ফলে আমাদের বায়ুটা দূষিত হতে পারে। ঠিক আছে, বায়ু দূষণ ঘটলে আমাদের সেখানে অক্সিজেনের পরিমাণ কমে যাবে, বিষাক্ত গ্যাস ছড়াবে, এর ফলে আমাদের বেঁচে থাকাটা অসম্ভব হয়ে যাবে। এর ফলে দূষণটা হলো, এইভাবে দূষণটা ঘটছে। ঠিক আছে, এবার একটা বলি যে আমাদের এই প্রকৃতিতে যে 3টি গুরুত্বপূর্ণ উপাদান আছে, যেটা দূষণ যদি অত্যাধিক পরিমাণে বেড়ে যায় তাহলে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে, যদি বেড়ে যায়। ঠিক আছে, তাহলে প্রাকৃতিক 3টি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি, একটা হচ্ছে জল, একটা বায়ু, আর একটা হচ্ছে মাটি। এগুলো যদি দূষণ ঘটে যায় তাহলে কি হবে না, দেখ, জল আমাদের জীবন, জল না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না, আমরা কি মানে জীবগুলো বেঁচে থাকতে পারবে না। এটা যদি দূষণ ঘটতে থাকে, এই না কম হয় দূষণটা, তাহলে জল আমরা খেতে পাবো না। ঠিক আছে, এবার যদি আমি উদ্ভিদ জগৎ যেটা বলি, আমরা উদ্ভিদ জগতের যদি ক্ষেত্রে দেখি তাহলে কি হবে না, ওরা জল শোষণ করতে পারবে না, ওরা বেঁচে থাকতে পারবে না, ওরা যদি বেঁচে না থাকে তবে আমরাও বেঁচে থাকতে পারবো না। ঠিক আছে, আর যদি ওরা বেঁচে থাকে, ঠিক আছে, তো যেটা জলের চাহিদা আমাদের কোনোদিনও মিটবে না, জল আমাদেরকে খেতে হবে, জল না হলে আমাদের শরীর অচল। আর আমাদের শরীরের 70% জল থাকে। ঠিক আছে, 70% জল থাকে, সেটা যদি না থাকে তো আমরা বেঁচে থাকবো না। এটা যদি জলের দূষণ যদি বাড়তে থাকে তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না হয়তো। ঠিক আছে, তারপরে বায়ু দূষণের কি, যে আমরা 1 দিন বা 2 দিন, যদি কেউ পারে আরও বেশি দিন জল না খেয়েও থাকতে পারে, কিন্তু যদি বায়ু দূষণ ঘটে আর বায়ুতে থাকে অক্সিজেন, তবে আমরা অক্সিজেন পাবো না।
আর যদি অক্সিজেন না পাই তাহলে আমরা বেঁচে থাকবো না। আর যদিও বা আমরা অক্সিজেন পেলাম, ধর মনে করলাম যে আমরা অক্সিজেন পাচ্ছি, আর এইদিকে বায়ুতে বিষাক্ত গ্যাস, হ্যাঁ, আর বিভিন্ন গ্যাস যেগুলো হয়, যেমন H2S, হাইড্রোজেন সালফাইড, সেটার পরিমাণ যদি বেড়ে যায়, বিষাক্ত গ্যাস এগুলো, তাহলে আমরা বেঁচে থাকবো না, মারা যাব। ঠিক আছে? যদি বায়ু দূষণ ঘটে তাহলে এইভাবে খুব ক্ষতি করবে বায়ু দূষণটা। মাটি দূষণ যদি মাটির যে আম্লিক হয়ে যায় খুব, তবে ফসল ভালো হবে না, এর ফলে ফসল উৎপাদন না হলে আমরা খেতে পাবো না, সেটা হলো। তারপরে এখন বেশিরভাগ জায়গায় কি দেখেছি, যেমন মাটিতে বা কোনো জায়গাতে প্লাস্টিক, পলিথিন, বিভিন্ন জিনিসপত্র ফেলে দেওয়া হয়। যদি মাটিতে যদি এই প্লাস্টিক, পলিথিন, মানে যেগুলো মানে নন ডিগ্রেডেবল, যেগুলোর পচনশীল নয়, অপচনশীল, সেগুলো তখন কি হবে না, মাটির ধর কোনো একটা মাটির একটা লেয়ারে আটকে গেল সেই প্লাস্টিক বা পলিথিনটা, তখন কী হবে, তো যদি বৃষ্টিপাত হয় তবে মাটির সমস্ত যেটা স্তর, সমস্ত স্তরে তখন জল পৌঁছাবে না। সমস্ত জল না পৌঁছালে মাটির গুণমান নষ্ট হয়ে যাবে, তার মাটির মধ্যে যে সমস্ত উপকারী পোকামাকড় বা জীবাণুরা আছে তারা মারা যাবে। এই সমস্ত হবে মাটি যদি দূষিত হয়। ঠিক আছে? এই যে দূষণ সম্পর্কে আমরা করছি, বিভিন্ন বিজ্ঞানী পরিবেশ দূষণের নানা সংজ্ঞা দিয়েছেন। বিজ্ঞানী ওডাম 1933 সালে বিজ্ঞানী ওডাম পরিবেশ সম্পর্কে একটা কি বলে সংজ্ঞা দিয়েছেন। এই সংজ্ঞাটা কি? তিনি বলেছেন যে বায়ু, জল, মাটি প্রভৃতির ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অনভিপ্রেত পরিবর্তন মানব সভ্যতাকে বা যে কোনো প্রজাতির জীবনকে, মানব সভ্যতাকে হতে পারে যে কোনো প্রজাতির জীবনকে যে কোনো প্রজাতির জীবকে বা জীবনকে, কোনো শিল্পের প্রক্রিয়াকে, কোনো জীবের অস্তিত্বকে, এমনকি কোনো সাংস্কৃতিক বা প্রাকৃতিক সম্পদকে ক্ষতিগ্রস্ত করছে বা ভবিষ্যতে করতে পারে, তাকেই বলা হয় পরিবেশ দূষণ।
ঠিক আছে। তাহলে বলছে, তাহলে বিজ্ঞানী ওডাম কি বলছেন, বলছে যে আমাদের প্রকৃতির যেটা তিনটে গুরুত্বপূর্ণ উপাদান বায়ু, জল আর মাটির, এই সমস্ত জিনিসের এই তিনটে জিনিসের যে ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অনভিপ্রেত পরিবর্তন মানব সভ্যতাকে বা যে কোনো প্রজাতির জীবনকে বা কোনো জীবের অস্তিত্বকে, বিভিন্ন শিল্পের প্রক্রিয়াকে, এমনকি যে কোনো সাংস্কৃতিক বা প্রাকৃতিক সম্পদকে ক্ষতিগ্রস্ত করছে বা ভবিষ্যতে করতে পারে, তাকেই বলা হয় পরিবেশ দূষণ। ঠিক আছে, এটাকে তাকে বলে পরিবেশ দূষণ। এটা হলো। এরপরে আমরা যে জিনিস বা যে পদার্থ দ্বারা দূষণ হতে পারে বা দূষণ ঘটতে পারে তাকে আমরা বলি দূষক পদার্থ। ঠিক আছে, মানে বললাম যে সমস্ত পদার্থ দ্বারা দূষণ ঘটতে পারে তাদেরকে বলা হয় দূষক পদার্থ। এবার দূষক পদার্থ হচ্ছে আমাদের দুই ধরনের হয়। দূষক পদার্থ দুই ধরনের হয়। একটা হচ্ছে ভঙ্গুর, আর একটা হচ্ছে অভঙ্গুর। ভঙ্গুরকে বলে ডিগ্রেডেবল, ডিগ্রেডেবল। এগুলো যদি উদাহরণ দেখি তাহলে কি হবে, যেহেতু ভঙ্গুর তার মানে কি বুঝতে পারি যে খুব দ্রুত ভেঙে যাবে। মানে হচ্ছে যে সমস্ত জৈব পদার্থ সহজে জৈবিক বৈশিষ্ট্যের পরিবর্তন যা জীবজগৎ ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব বিস্তার করে। ঠিক আছে, মানে এটার ব্যাপার আমি একটু ভুল বললাম, যে সমস্ত জৈব পদার্থ সহজে ভেঙে যায় তাদের ভঙ্গুর দূষক বলে। যেমন হচ্ছে গৃহস্থালির বিভিন্ন জৈব বজ্র, তারপরে বজ্র পদার্থ ইত্যাদি আরও কিছু হতে পারে যেগুলো সহজে ভেঙে যায়। ঠিক আছে, আরেকটা হয় অভঙ্গুর বা নো ডিগ্রেডেবল। এটা হচ্ছে অভঙ্গুর, মানে এরা কি হয় না সহজে ভেঙে যায় না। আর এটা কি হয় যে সহজেই ভেঙে যায়। আর এটা কি সহজেই ভেঙে যায় না, অভঙ্গুর। মানে যে সমস্ত জৈব পদার্থ বা যে সমস্ত দূষক পদার্থগুলি সহজেই ভেঙে যায় না তাদের বলা হয় যে সমস্ত দূষক পদার্থগুলো সহজে ভেঙে যায় না বা যদিও ভাঙে তাহলে খুব ধীর গতিতে ভাঙে, তাদের বলা হয়, সেই সমস্ত দূষকদেরকে বলা হয় অভঙ্গুর দূষক। সেগুলোর মধ্যে যদি আমরা দেখি উদাহরণ আমরা পাবো যে বিভিন্ন ধাতু হতে পারে, আমাদের যেটা সার ডিডিটি হতে পারে, আর অ্যালুমিনিয়াম এল হতে পারে ইত্যাদি বিভিন্ন দূষক হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে দূষক বললাম আমরা। ঠিক আছে, এবার আমরা দেখব যে আমাদের পরিবেশ কিভাবে দূষণ হয়। মানে
কত প্রকারের দূষণ হতে পারে আমাদের এই পরিবেশে, সেটা হলো আমাদের পরিবেশে মূলত 3 ধরনের দূষণ হয়। 1 নম্বর দূষণ হচ্ছে আমাদের বায়ু দূষণ, 2 নম্বর দূষণ হচ্ছে জল দূষণ, 3 নম্বর হচ্ছে মাটি বা মৃত্তিকা দূষণ, 4 নম্বর হচ্ছে আমাদের শব্দ দূষণ। তো আমরা প্রথমে দেখে নেব আমরা সব বায়ু দূষণকে। ঠিক আছে, তো বায়ু দূষণ বা এয়ার পলিউশন। কি হয় যে বায়ু দূষণ মূলত দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে প্রাকৃতিক কারণে, আর একটা হয় মনুষ্য সৃষ্ট কারণে। এই দূষণগুলো ঘটে। প্রাকৃতিক কারণে যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথমে দেখব যে অগ্নুৎপাতের দ্বারা হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে দাবানলের দ্বারা হয়। তৃতীয় নাম্বার হচ্ছে উদ্ভিদ ও প্রাণী। 4 নাম্বার হচ্ছে মহাজাগতিক বস্তু। 5 নাম্বার হচ্ছে শ্বসন। আর 6 নাম্বার হচ্ছে আমাদের ধূলিঝড়। তো এইভাবে আমরা দেখে নেব যে মনুষ্য সৃষ্ট কারণে কিভাবে এই দূষণগুলো ঘটে। তো আমি লিখে নিয়েছি যে মনুষ্য সৃষ্ট কারণে কিভাবে আমাদের এই বায়ু দূষণটা ঘটতে পারে, আর একটা লিখে নিয়েছি SPM এর ফুল ফর্মটা। ঠিক আছে, তো এবার আমরা প্রথমেই আলোচনা করব যে প্রাকৃতিক কারণে কিভাবে এই যে বায়ু দূষণ ঘটছে সেটা কীভাবে হতে পারে। প্রথমে আসছে আমাদের অগ্নুৎপাতে কি হয় না, অগ্নুৎপাতের সময় নির্গত সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড বা H2S, কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড প্রভৃতি গ্যাস, ধুলো, ছাই, ধোঁয়া প্রভৃতি বায়ুকে দূষিত করে। তাহলে কি এখানে বলা হলো? 1 নাম্বার হচ্ছে SO2 মানে সালফার ডাইঅক্সাইড। দ্বিতীয় নম্বর বলা হলো H2S, হাইড্রোজেন সালফাইড। তৃতীয় নম্বর বলা হলো কার্বন ডাইঅক্সাইড। আর চতুর্থতে বলা হলো কার্বন মনোক্সাইড মানে CO। বলা হলো যে এই সমস্ত যে দূষক গ্যাস আর ধুলো, ছাই, ধোঁয়া অগ্নুৎপাত হলে যেটা হয়, তো সেটা যখন হচ্ছে এর ফলে কি হচ্ছে না, আমাদের সেটা বায়ুকে দূষিত করছে। এই সমস্ত দূষক গ্যাসগুলো এবং বিভিন্ন ধুলো, ছাই, ধোঁয়া এগুলো বায়ুকে দূষিত করছে। এবার আসছে আমরা দাবানলে কি হচ্ছে, যদি দাবানলের যখন সৃষ্টি হচ্ছে তখন গাছপালার ছাই, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড প্রভৃতি বায়ুতে মিশে দূষণ ঘটাচ্ছে। ঠিক আছে, তো কি বলা হলো যে বিভিন্ন গাছপালার ছাই, কার্বন মনোক্সাইড আর বিভিন্ন নাইট্রোজেন অক্সাইডগুলো
বায়ুতে যখন মিশছে তখন দাবানলের ফলে তখন সেটা বায়ুকে দূষণ করছে। তো আমরা যেটা জানি যে কার্বন মনোক্সাইডটা কীভাবে তৈরি হয়, যখন কার্বনের সঙ্গে অক্সিজেনের অসম্পূর্ণ দহন ঘটে তখন এই কার্বন মনোক্সাইডের সৃষ্টি হয়, আর যেটা হচ্ছে আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকর একটা গ্যাস। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সবচেয়ে উষ্ণ গ্যাস, সেটা আমাদের বায়ুমণ্ডলকে উষ্ণ করছে, বায়ুকে উষ্ণ করছে, দূষিত হচ্ছে। H2S গ্যাসটা হচ্ছে, গ্যাসের গন্ধ যেটা হয় সেটা হচ্ছে পচা ডিমের মতো একটা গন্ধ পাওয়া যায়। এই গন্ধটা যদি কোনো মানুষ ঘ্রাণ করে বা নেয়, তবে প্রথমে সে একটা পচা ডিমের মতন গন্ধ পাবে, আর যদি সে এই H2S গ্যাসটা যদি নিতে থাকে তাহলে একসময় তার মৃত্যু ঘটতে পারে। ঠিক আছে, আর সালফার ডাইঅক্সাইডটাও একটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, যার ফলে দূষণ ঘটতে পারে আমাদের বায়ুমণ্ডলের, দূষণ ঘটবে। জলের সাথে যদি এটা মিশে তাহলে এটা জলদূষণ ঘটাবে, অ্যাসিড বৃষ্টি ঘটাবে। ঠিক আছে, এটা হলো দাবানল। যেটা বললাম যে বিভিন্ন গাছপালার ছাই, কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন মনোক্সাইড, তারপর বিভিন্ন নাইট্রোজেনের যে সমস্ত অক্সাইডগুলো থাকে সেগুলো বায়ুকে দূষিত করে। হলো, তারপর আসছে আমরা উদ্ভিদ ও প্রাণীতে। উদ্ভিদ ও প্রাণীতে কী হয় না, উদ্ভিদের যে রেণুগুলো হয় না, যেগুলো ফুলের যে রেণুগুলো হয়, সে রেণু পচনশীল জীবদেহ থেকে সৃষ্ট হচ্ছে মিথেন গ্যাস, হাইড্রোজেন সালফাইড প্রভৃতি গ্যাস। তারপরে প্রাণী দেহের যেগুলো লোম, পালক প্রভৃতি যে জিনিসপত্রগুলো বা জিনিসগুলো, সেগুলো বায়ুকে দূষিত করছে। ঠিক আছে, বিভিন্ন যেটা বললাম যে উদ্ভিদের যে ফুলের যে রেণুগুলো হয় সেগুলো, তারপর বিভিন্ন জীবেদের যেগুলো দেহাবশেষ, মৃতদেহ যেগুলো পচে গেছে, যদি কোনো কিছু পচন ঘটে তাহলে একটা মিথেনের গন্ধ পাওয়া যায়, মিথেন হতে পারে। হাইড্রোজেন সালফাইড যেটা বললাম, পচা ডিমের মতন গন্ধ বেরোয়, সেটা হতে পারে। আবার যে প্রাণীদের দেহের লোম, পালক বায়ুকে দূষিত করে। হলো, তারপরে আসছি আমাদের 4 নম্বরের মহাজাগতিক বস্তু। মহাজাগতিক বস্তু বলতে কি বোঝায় না, আমাদের ধূমকেতু, উল্কাপাত যেগুলো হয় আমাদের, সেগুলো কি হয় যে আমাদের পৃথিবীতে যখন ধূমকেতু বা উল্কাপাত হয়, এগুলির দ্বারা যে সৃষ্ট যে ধূলিকণা, তারপর মহাজাগতিক রশ্মি, এগুলো বায়ুকে দূষণ ঘটায়। ঠিক আছে, তারপরে আসছে আমাদের শ্বসন কি হয় না, জীবের যে শ্বসনের ফলে উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইড, সেটা বাতাসে মিশলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বাতাস উষ্ণ হবে। ঠিক আছে, এটা শ্বসনের কি হয় মূলত, যেটা কার্বন ডাইঅক্সাইডের CO2 এর পরিমাণ বৃদ্ধি পায়, বৃদ্ধি যখন ঘটে, তখন কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি যখন ঘটে তখন যেটা শ্বসন হয়, তার ফলে আমাদের বায়ু দূষণ হয়, বায়ু দূষিত হয়। ঠিক আছে, সেটা হলো। তারপর যে ধূলিঝড়ে কি হয় না, ধূলিঝড়ের ফলে বিভিন্ন সূক্ষ্ম ধূলিকণা বাতাসে মিশে বায়ুর উপাদানের ভারসাম্যতে বিঘ্ন ঘটায়। এগুলো যদি দীর্ঘদিন ধরে চলে তাহলে বাতাসে ভাসমান যে সমস্ত ক্ষুদ্র কণা আছে সেগুলো বায়ুকে খুব দূষিত করবে। ঠিক আছে, এইটা গেল হচ্ছে আমাদের প্রাকৃতিক কারণে কিভাবে বায়ু দূষিত হচ্ছে, এটা প্রাকৃতিক কারণ হলো। এরপর আমরা দেখব মনুষ্য সৃষ্ট কারণ।
মনুষ্যসৃষ্ট কারণের মধ্যে আমরা প্রথমে দেখে নেব যে অরণ্য ধ্বংস, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে অরণ্য যদি ধ্বংস করা হয় তবে কি হবে না অক্সিজেনের পরিমাণ কমে যাবে, উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে। এর ফলে কি হবে না বাতাসের যেগুলো উষ্ণতা বৃদ্ধি পাবে। এইভাবে যেটা হয় কি বলে বায়ুর দূষণ ঘটবে। অর্থাৎ কি হবে না বায়ুমণ্ডলে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে আর অক্সিজেনের পরিমাণ কমে যাবে। ঠিক আছে, এভাবে হবে। তারপর আছে আমাদের জীবাশ্ম জ্বালানিতে কি হয় না জীবাশ্ম জ্বালানি থেকে উৎপন্ন বিভিন্ন প্রকার গ্যাস বায়ু দূষণ ঘটায়, যার মধ্যে কি হয় না বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে কয়লা আমরা দহন করছি এই বিদ্যুতের জন্য, এই যে আমি যে লাইট জ্বালিয়ে আছি, যে লাইট কারেন্ট কোত্থেকে আসছে কয়লা পুড়িয়ে, সেই কয়লা হচ্ছে একটা জীবাশ্ম জ্বালানি। সেই জীবাশ্ম জ্বালানির দহনের ফলে কি হয় না বিভিন্ন প্রকার কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড সেটা কি হয় না পৃথিবীতে বাড়তে থাকে, এর ফলে বায়ু দূষণ ঘটায়। ঠিক আছে, আর তার সঙ্গে তো সালফার ডাইঅক্সাইড আছে। ঠিক আছে, তারপরে আমরা এই যে বিভিন্ন যানবাহন চালাতে পেট্রোলিয়াম ব্যবহার করছি, পেট্রোলিয়ামে অনেক কিছু থাকে, পেট্রোলিয়ামের যেগুলো ভাগ সেগুলো হচ্ছে পেট্রোল, ডিজেল, কেরোসিন। ঠিক আছে, যেগুলো হচ্ছে কি বলে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, জীবাশ্ম জ্বালানি হিসাবে। আরও আছে ওগুলো হচ্ছে সিএনজি করা হয়। সিএনজিটা ভালো, ঠিক আছে, ওটার দহনে পরিবেশ দূষণ হয় না। আর যেগুলো পেট্রোলিয়াম, কেরোসিন, ডিজেল যেগুলো দহন করা হয় সেগুলোর ফলে পরিবেশে অনেক দূষণ ঘটে। যেমন বলছিলাম যে কার্বন মনোক্সাইডের সৃষ্টি হতে পারে, কার্বন ডাই অক্সাইডের সৃষ্টি হতে পারে, সালফার ডাই অক্সাইডের সৃষ্টি হতে পারে, আবার সালফার ট্রাই অক্সাইডেরও সৃষ্টি হতে পারে। ঠিক আছে, তো সেটা হলো। তারপরে কি হয় না পেট্রোলিয়ামের শোধনাগার, পেট্রোলিয়ামজাত জ্বালানির দ্বারা যেগুলো বললাম মোটরযান, বিভিন্ন নির্গত মোটরযান থেকে বা বিভিন্ন যানবাহন থেকে নির্গত হয় সিও মানে কার্বন মনোক্সাইড, SO2 মানে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ঘটিত বিভিন্ন অক্সাইড, হাইড্রোকার্বন এবং সীসা আমাদের এই বায়ুকে দূষণ করে। ঠিক আছে, এটা হলো, এই দুটো হলো। তারপর আছে আমাদের শিল্প কারখানাজাত দূষক বলতে কি বোঝায় না বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ হচ্ছে শিল্পজাত কলকারখানার যে ধোঁয়াগুলো সেগুলো হচ্ছে বায়ু দূষণের প্রধান কারণ কি কারণ হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাসিড কারখানা থেকে নির্গত হয় অ্যাসিড বাষ্প, যেমন NO, SO2, HCl আর Cl2, এই যে গ্যাসগুলো নির্গত হচ্ছে, এবং কাঁচামাল হিসেবে বিভিন্ন আম্লিক গ্যাসীয় পদার্থ যেগুলো বাতাসে মিশছে, তারপর অ্যাসিড বৃষ্টি ঘটাচ্ছে, এর ফলে বায়ু দূষিত হচ্ছে। দ্বিতীয় নম্বর হতে পারে যে সিমেন্ট, অ্যাসবেস্টাস শিল্পে উৎপন্ন হয় সূক্ষ্ম ও স্থূল কঠিন কণা, যেগুলি বায়ুর সাথে মিশে গিয়ে বিভিন্ন দূষণের সৃষ্টি করছে। আরেকটা হয় যে বিভিন্ন প্রকার ধাতু নিষ্কাশনের সময় তাপীয় জারণ ও ভস্মীকরণের বিভিন্ন স্তরে নির্গত হয় কি SO2, CO এবং খুব সূক্ষ্ম ধূলিকণা, যেগুলো হয়তো মানুষ যদি নিঃশ্বাসের সাথে যদি গ্রহণ করে নেয় তাহলে হয়তো মানুষের মৃত্যু ঘটতে পারে। এর ফলে বায়ু দূষণ ঘটছে। ঠিক আছে, আরও বিভিন্ন গ্যাস আছে যেগুলো কলকারখানা থেকে বেরোতে পারে, যেমন মিথেন, বায়ু দূষণ ঘটাতে পারে। ঠিক আছে, এরপর আসছি আমাদের গ্রিন হাউস গ্যাসে কি হয় না শ্বসন ও দহনের ফলে
বিভিন্ন কার্বন ডাইঅক্সাইড, তারপরে হয় এসি মেশিন, রেফ্রিজারেটর থেকে সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন, ধান ক্ষেত বা জলাভূমি থেকে উৎপন্ন হয় মিথেন CH4, মোটর গাড়ি থেকে উৎপন্ন কি হয় নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্রিনহাউস গ্যাসগুলো আমাদের এই বায়ুকে খুব দূষণ করতে সাহায্য করে। ঠিক আছে, আমাদের যেটা গ্রিনহাউস গ্যাস, প্রধান যে গ্রিনহাউস গ্যাস সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সেটা কি করছে না, বায়ুমণ্ডলের উষ্ণতাকে বৃদ্ধি করে দিচ্ছে। তারপর হচ্ছে মিথেনও সেই একই কাজ করছে প্রায়। ঠিক আছে, আবার গ্রামাঞ্চলে আমি যে ব্যাপারটা দেখেছি বা জানি যে আগেকার দিনে যেগুলো জমিতে হঠাৎ করে আগুন জ্বলে উঠতো, তো গ্রামবাসীরা বা কৃষকরা মনে করতো যে হয়তো ভূত এসছে। ঠিক আছে, তো তখন তো অত বিজ্ঞান উন্নত হয়নি, অত কিছু সব জানতো না বলে লোকে সেটা ভাবতো। যখন বিজ্ঞান উন্নত হলো এবং এই ব্যাপারগুলো আবিষ্কার করলো যে এই ব্যাপার হচ্ছে যে যে সেখানকার পচা গলা বিভিন্ন যে সমস্ত খড়কুটো পড়ে থাকে সেগুলো পচে যাচ্ছে, তখন সেখান থেকে মিথেন গ্যাসের সৃষ্টি হচ্ছে। এবং মিথেন গ্যাসের সৃষ্টি হওয়ার ফলে সেখানে হঠাৎ করে আগুনটা জ্বলে উঠছে। ঠিক আছে, এবার এইটা হচ্ছে বায়ু দূষণের কারণ নাও হতে পারে। আমি এই গল্পটা বললাম কারণ ব্যাপারটা দেখেছি যে মিথেনটা কিভাবে আগুন জ্বালাচ্ছে জমির মধ্যে, সব ভূত বলে পালিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো গ্রিনহাউস গ্যাস, আমাদের বিভিন্ন গ্রিনহাউস গ্যাসগুলো করছে। এরপর আসছে আমাদের অ্যারোসল কি হচ্ছে না, আমাদের যেটা বায়ুমণ্ডলের মধ্যে ছোট কঠিন কণা বা তরল বিন্দু বাতাসে ভাসমান ধুলো, ধোঁয়া, কুয়াশা বা বাষ্পের সঙ্গে মিলিতভাবে বাতাসে প্রলম্বিত হয়ে অ্যারোসল সৃষ্টি করে, যা বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ। ঠিক আছে, অ্যারোসল তাহলে ব্যাপারটা কি? অ্যারোসল হচ্ছে যে বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন ক্ষুদ্র কঠিন কণা বা তরল কণা, যেটা বাতাসে ধুলো, ধোঁয়া, তারপরে কুয়াশার মধ্যে মিশে থাকছে আর আমাদের এই বায়ুটাকে দূষিত করছে। এটা হচ্ছে অ্যারোসল। এরপরে আসছে আমাদের SPM বা সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। এটা কি হচ্ছে, বলছে বাতাসে ভাসমান বিভিন্ন তরল বা কঠিন পদার্থের কণাসমূহকে একত্রে SPM বলে। ঠিক আছে, তাহলে SPM কাকে বলছে? বলছে বাতাসে যে ক্ষুদ্র তরল ও কঠিন কণা ভেসে বেড়ায় তাদেরকে একত্র করলে যা পাওয়া যাবে তাকে বলা হয় SPM বা সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। ঠিক আছে, যেটা শিল্প কারখানা অধ্যুষিত অঞ্চলে SPMগুলো বায়ু দূষণ ঘটায়। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট খুব, এই নামটা যেটা সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। ঠিক আছে, তারপরে হচ্ছে কৃষিজনিত দূষণ। কৃষি জমিতে কি হয় যে চাষিরা জমিতে বিভিন্ন প্রকার রাসায়নিক কীটনাশক ব্যবহার করে, যেমন আমরা দেখি যে DDT, যেমন যদি আমরা দেখি তাহলে আমরা দুটো পাবো বিভিন্ন দূষক হিসেবে বা কীটনাশক হিসেবে DDT পাই, আর একটা পাই হচ্ছে BHC। DDTর ফুল ফর্ম যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন
ইথেন যেটা আমরা পাই, এটা হচ্ছে আমাদের ডিডিটির ফুল ফর্ম, যেটা এর নিচে দাগ না দিলেও চলবে, আমি শুধু করলাম, দাগটা দিলাম এমনি, ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, যেটা আমি বললাম যে ডিডিটির ফুল ফর্ম। তো কি হয় না, আমাদের যে কৃষকরা আছে, কৃষকরা কি করে না জমিতে বিভিন্ন রাসায়নিক কীটনাশক ব্যবহার করে, যেমন বললাম ডিডিটি, আর একটা বললাম বিএইচসি, সেটা কি হয়, সেটা হয় বেনজিন হেক্সাক্লোরাইড, বেনজিন হেক্সাক্লোরাইড, RIDE, সেটা হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড, এটা হয়। তো এই সমস্ত যেটা রাসায়নিক কীটনাশক, যে রাসায়নিক যেগুলো কীটনাশক, এগুলো কৃষকরা ব্যবহার করে। এর ফলে কি হয় না আগাছা নাশক হিসাবে এগুলো ব্যবহার করে, বিভিন্ন যেগুলো আগাছা হয়, তারপরে বিভিন্ন পোকামাকড় যেগুলো থাকে সেইগুলোর ওপর স্প্রে করা হয়, যার জন্য যাতে কোনো পতঙ্গ বা কোনো জীবাণু বা কীট পতঙ্গগুলো ফসল না খেয়ে নেয় বা নষ্ট না করে দেয়, সেই জন্য এগুলো ব্যবহার করা হয়। এর ফলে ধর যেটা হয়, এর ফলেও মারাত্মকভাবে বায়ু দূষণ হয়, কারণ কিছু কিছু সার আছে যেগুলো হাতে করে মানে ছিটিয়ে দেওয়া হয়, আর কিছু কিছু আছে যেগুলো স্প্রে করে দিতে হয়, এবার ধর স্প্রে করলো, সেটা ধর সেই ফসলগুলো ধর স্প্রে হলো, প্লাস ধর সেই স্প্রের যেটা কিছু অংশ ধর বাইরে বেরিয়ে গেল, বায়ুতে গিয়ে মিশলো, তখন কি হবে, তখন হবে আমাদের হচ্ছে বায়ু দূষণ, কৃষিজনিত কারণে হবে বায়ু দূষণ। এরপর আসছে আমাদের যানবাহন সৃষ্ট দূষক, এগুলো কি হয় না বিভিন্ন যানবাহন থেকে, যেমন মোটর গাড়ি বলতে পারি, রেলগাড়ি তো এখন সব ইলেকট্রিক হয়ে গেছে, কিন্তু যেগুলো ধর আগেকার দিনে ছিল, যদি আমি প্রথম পুরোনো আমলকার ধরি, অনেক দিন আগেকার, তাহলে আজ থেকে প্রায় 30-40 বছর আগেকার যদি ট্রেনগুলো দেখি, সেগুলো ছিল বাষ্পচালিত রেল ইঞ্জিন। তো সেগুলোতে কী হতো, কয়লাকে দহন করা হতো, কয়লাকে দহন করার পর স্টিম উৎপন্ন করা হতো, তার ফলে রেল লাইন বলছি ইঞ্জিন চালানো হতো। তো এবার কয়লা দহন যেহেতু হচ্ছে, সেহেতু বাতাসে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ আর কার্বন মনোক্সাইড আর সালফারের পরিমাণ বৃদ্ধি পাবে। এর ফলে কি হয় না বায়ু দূষণ ঘটতে পারে। কিন্তু এখন তো সব রেল ইঞ্জিনগুলো সব ইলেকট্রিক্যাল, বিদ্যুৎ চালিত, তার জন্য যদি আমি রেলগাড়ি ধরি তাহলে বলাটা ভুল হবে না, কারণ কিছু কিছু আমি যেটা দেখেছি আমাদের লাইনে যে সমস্ত ইঞ্জিনগুলো কিছু কিছু চলে, সব হচ্ছে ডিজেল, সব নয়, কিছু পরিমাণে যেগুলো মালগাড়ি, যেগুলো পরিবহন মানে নিয়ে যায়, কিছু মানে 90%-এর মধ্যে 10% ওগুলো নিজের ডিজেল চালিতগুলো এখনও ইউজ করে। ভবিষ্যতে ওগুলো হয়তো সেগুলো উঠিয়ে দেবে, আমি জানি না ঠিক। যাই হোক, তো ওইগুলো থেকে বায়ু দূষণ ঘটে, ঠিক আছে। আর কি হয়, আর হচ্ছে যে বিভিন্ন যানবাহন বলতে সব কিছুই বোঝায়, তো পার্টিকুলারলি বলা যায় যে মোটর গাড়ি, রাস্তায় যে সমস্ত গাড়িগুলো চলছে এখন,
পেট্রোল ডিজেল চালিত, সেগুলো থেকে বিভিন্ন পরিমাণে দূষক পদার্থ বেরোয়। SO2 বেরোয়, কার্বন মনোক্সাইড বেরোয়, কার্বন ডাইঅক্সাইড বেরোয়, এগুলো বেরোয়। এগুলোর ফলে বায়ু দূষণ ঘটছে, ঠিক আছে। আর আরেকটা হয় সিএনজি, যেগুলো সিএনজি গাড়িগুলোতে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস যেগুলো থাকে যে গাড়িগুলোতে, সেই গাড়িগুলোতে এবার যেহেতু এটা ন্যাচারাল গ্যাস, প্রকৃতিরই গ্যাস, তো সেগুলো প্রকৃতিকে অতটা দূষণ ঘটায় না। আর এখন তো ইলেকট্রিক গাড়িগুলোও চলে এসছে, হ্যাঁ, যার ফলে প্রকৃতিতে আর দূষণ মানে মানুষ কমানোর এখন চেষ্টা করছে প্রাণপণে। যদি কিছু করেও যদি এই দূষণটাকে কমানো যায় তাহলে ভালো হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর আমাদের জন্য। এখন ইলেকট্রিক গাড়ি সব চলে এসছে, ঠিক আছে। তো এইভাবে মানুষ বাঁচানোর চেষ্টা করছে। বায়ু দূষণ হলো, বায়ু দূষণের ফলে কি হয় না, বিভিন্ন ফলাফল আছে, বিভিন্ন প্রভাব আছে এর ফলে যেটা আমি বলি কি হয়, বায়ু দূষণের ফলে কি হয়, যেটা বলছিলাম যে বায়ু দূষণের ফলে কি হয়, বায়ু দূষণের ফলাফল কি হয় না, একটা হয় অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি যদি আমি দেখি তাহলে দেখা যায়, আমি যদি এ দিয়ে দিই ব্যাপারটা, দুটো সমীকরণের মাধ্যমে যদি দেখি তাহলে দুইভাবে হতে পারে। অ্যাসিড বৃষ্টিটা মূলত কেন হয়, অ্যাসিড বৃষ্টিটা হয় মূলত যেটা বায়ু দূষণের কারণে যেটা অ্যাসিড বৃষ্টি হয় সেটা হচ্ছে যে বিভিন্ন কলকারখানা যানবাহন থেকে যে সমস্ত বিষাক্ত গ্যাসগুলো বেরোয়। যদি আমি প্রথমটা ধরি, একটা হচ্ছে SO2, সালফার ডাইঅক্সাইডের সঙ্গে যখন সেটা বায়ুমণ্ডলে গিয়ে মিশছে তখন বায়ুমণ্ডলের যেটা জলীয় বাষ্প বা জল, যেটা জলীয় বাষ্প বা বৃষ্টির সাথে মিশে কি উৎপন্ন করছে না, H2SO4, ঠিক আছে। H2SO4 উৎপন্ন করছে, যেটা আমরা বলতে পারি না অ্যাসিড বৃষ্টি। আর একটা হয় এই SO3 সঙ্গে যদি H2O এর রাসায়নিক বিক্রিয়া ঘটে, তার ফলে উৎপন্ন হবে আমাদের H2SO4, মানে যেটা অ্যাসিড বৃষ্টি বলছিলাম। তো এইভাবে আমাদের বায়ুটা যদি দূষিত হতে থাকে তাহলে এইভাবে অ্যাসিড বৃষ্টি ঘটবে। এটা তো বললাম সালফারের ক্ষেত্রে। আরেকটা হয় হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে, যেটা আমি কিছুদিন আগে বলছিলাম। নাইট্রোজেন ডাইঅক্সাইডের দ্বারা দুই অণু নাইট্রোজেন অক্সাইডের সঙ্গে যদি জলের বিক্রিয়া করা হয় তাহলে উৎপন্ন হবে HNO2 প্লাস HNO3, যেটা অ্যাসিড বৃষ্টি। ঠিক আছে, এটি যে বলছিলাম যে কলকারখানা থেকে বিভিন্ন নাইট্রোজেন ঘটিত যে সমস্ত অক্সাইডগুলো যদি বাতাসে মেশে বা কোনো প্রাণীকে মানে পুড়িয়ে দেওয়ার পর সেই প্রাণী থেকে যদি নাইট্রোজেনটা বেরিয়ে আসে মৃত্যুর পর, তাহলে সেই নাইট্রোজেনটা যদি বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাহলে NO উৎপন্ন করে। সেই NO যখন আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন
NO2 উৎপন্ন হয়। সেই NO2 যখন সেই জলের সঙ্গে বিক্রিয়া করছে, তার ফলে উৎপন্ন হচ্ছে আমাদের HNO2, যেটা খুবই নগণ্য, আর একটা হয় HNO3, যেটা খুব হয় গাঢ়, যেটা বেশি পরিমাণে থাকে। এইটা কি হয় না অ্যাসিড বৃষ্টি রূপে আমাদের মাটিতে ঝরে পড়ে। মাটিতে যখন ঝরে পড়ছে তখন মাটিকে আম্লিক করে দিচ্ছে। ঠিক আছে, যদি সেই জলটা কোনো জলাশয় বা নদীতে পড়ে তাহলে জলটাকে আম্লিক করে দেবে। আম্লিক করে দিলে যে সমস্ত প্রাণী মানে যে সমস্ত জলজ প্রাণীগুলো আছে তাদের মৃত্যু ঘটতে পারে। জলজ উদ্ভিদ, জলজ প্রাণী, তাদের মৃত্যু ঘটবে। এইভাবে এটা জলদূষণও ঘটায়। ঠিক আছে, তাই একটা দেখলাম অ্যাসিড বৃষ্টির কারণে। এবারে অ্যাসিড বৃষ্টির প্রভাবে কি হয়, অ্যাসিড বৃষ্টির প্রভাবে অ্যাসিড বৃষ্টির প্রভাবে একটা হতে পারে যে বিভিন্ন স্মৃতিসৌধের ক্ষয় হতে পারে। স্মৃতিসৌধের ক্ষয় কিভাবে হয় যদি আমি দেখি, তাহলে আমাদের যে স্মৃতিসৌধ যেগুলো মার্বেল দিয়ে গঠিত, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত, এটা সলিড হয়, তার সাথে যদি H2SO4 বা অ্যাসিড বৃষ্টির সাথে মিক্স হয় তাহলে উৎপন্ন করবে হচ্ছে CaSO4, মানে সলিড। এটা হয় কালো বর্ণের। এর সাথে উৎপন্ন করবে হচ্ছে H2O, যেগুলো হয় আই। ঠিক আছে, আর একটা উৎপন্ন করা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই যে একটা বলি, এই যে উৎপন্ন হলো SO4, এইটাকে বলা হয় জিপসাম। জিপসাম কি হয় না কালো বর্ণের। এটা জিপসামটা উৎপন্ন হয়, আর সেই স্মৃতিসৌধের গায়ে সেই কালো একটা বর্ণের বা কালো বর্ণ মানে একটা বিন্দু যেখানে সেই বৃষ্টিটা পড়ে সেখানে একটা জায়গায় সৃষ্টি করে কালো বর্ণ। ঠিক আছে, তো এবার কালো বর্ণের যখন সৃষ্টি করলো, যেটা কালো একটা স্পট পড়ে রইলো, তারপর যখন আবার ধরো বৃষ্টিপাত হলো কোনো কারণে, বৃষ্টিপাত তো কোনো কারণ ছাড়া হতে পারে না, অনেক কারণ থাকে। বৃষ্টিপাত হওয়ার পর কি হয় না, সেই যে কালো বর্ণ যেটা বললাম, কালো বর্ণ যে স্পটটা থাকলো জিপসামের যে টুকুটা, সেই টুকুটা কি হয় জলে ধুয়ে যায়। জলে ধুয়ে গেলে সেই জায়গাটায় একটা ক্ষত স্থানের সৃষ্টি হয়, যাকে আমরা বলি হচ্ছে স্টোন ক্যান্সার। সেটা যে ক্ষত থাকে পাথরের ওপর বা স্মৃতিসৌধের পাথরের ওপর যে ক্ষতস্থানকে বলা হচ্ছে স্টোন ক্যান্সার। ঠিক আছে, এই স্টোন ক্যান্সার বলা হয়। এটা ইম্পর্টেন্ট। স্টোন ক্যান্সার কি করে হয়, এই তখন যদি বলা স্টোন ক্যান্সার কি করে হয় স্মৃতিসৌধের ক্ষতর কারণে, তবে এই সমীকরণটা লেখা যেতে পারে। ঠিক আছে, তখন এই সমীকরণটা লিখতে পারো। এটা গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ঠিক আছে, তো এইভাবে হয়। আর কি হয় না, মৃত্তিকার ওপর পড়লে, সেটা তো আমি বললাম যে মৃত্তিকার ওপর পড়লে সেটা কি হয় না মৃত্তিকাটা আম্লিক হয়ে যায়। এইভাবে হতে পারে আমাদের যেটা ক্ষয়ক্ষতি অ্যাসিড বৃষ্টির ফলে, এরকমভাবে হয়। আর যদি অ্যাসিড বৃষ্টির কারণে যেটা বললাম যে মানুষ বা মানব স্বাস্থ্যের উপর প্রভাব দেখি,
তাহলে অ্যাসিড বৃষ্টি সরাসরি প্রভাব বিস্তার করে না। বৃষ্টির জলে যদি অ্যাসিডের অত্যন্ত পরিমাণ অ্যাসিড বা লঘু মাত্রায় থাকে, অ্যাসিড লঘু মাত্রায় থাকে, তবে কি হয় না সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইডের উপাদানগুলি যদি বৃদ্ধি পায়, যদি বেশি থাকে, তবে কি হয় সেই সকল উপাদানের মাত্রা মানব দেহে যে হৃদ বা ফুসফুসজনিত রোগ লক্ষণ দেখা যাবে। তাছাড়া অ্যাজমা, ব্রঙ্কাইটিস রোগের লক্ষণও দেখা যাবে এটার জন্য। ঠিক আছে, আর কি হতে পারে? আর হতে পারে হচ্ছে ওজোন গহ্বর। এটা একটা হলো অ্যাসিড বৃষ্টি। দ্বিতীয় নাম্বার হচ্ছে বায়ু দূষণের ফলে একটা হতে হলো ওজোন গহ্বর বা ওজোন হোল, যেটাকে বলা হয় ওজোন হোল। ঠিক মনে পড়ছে না হোল বানানটা কি হবে, যাই হোক বাদ দিলাম, ডোন্ট মাইন্ড। ওজোন গহ্বরের সৃষ্টি হয়। ওজোন গহ্বরে কেন সৃষ্টি হচ্ছে? কারণ সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বন, সেই ক্লোরোফ্লোরো কার্বন বাতাসে কি বলে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করছে, না ক্লোরিন সরি ভুল বললাম, যে সিএফসির সঙ্গে ওজোন গ্যাসের বিক্রিয়া ঘটছে, তার ফলে সক্রিয় ক্লোরিনের উৎপন্ন হচ্ছে এবং আমাদের যেটা স্ট্র্যাটোস্ফিয়ার যেটা স্তরে যেন ওজোন গ্যাস সমৃদ্ধ ওজোন স্তর আছে সেটাকে ধ্বংস করছে, বা সেখানকার যে গ্যাসের যে স্তরটা তার আয়তনকে বা বিস্তারকে খুব কমিয়ে দিচ্ছে, এবং কমাতে কমাতে এমন সময়ও আসছে যে যার ফলে সেখানে ওজোন স্তরের খুব পাতলা হয়ে যাচ্ছে, এর ফলে ওজোন গহ্বর দেখা দিচ্ছে। ঠিক আছে, ওজোন গহ্বর দেখা যাচ্ছে, যার ওজোন স্তর যদি গহ্বরের সৃষ্টি হয়, ওজোন স্তর যদি গহ্বরের সৃষ্টি হয় তাহলে সেখান দিয়ে অতিবেগুনি রশ্মি আসতে পারে, যা আমাদের মানুষের জন্য বা গোটা জীবগুলোর জন্য খুব ক্ষতিকর। ঠিক আছে, আর যেটা বললাম ওজোন গহ্বর, সেটা মূলত দেখা যায় হচ্ছে অ্যান্টার্কটিকাতে। সর্ববৃহৎ ওজোন গহ্বর অবস্থিত অ্যান্টার্কটিকাতে সর্ববৃহৎ ওজোন গহ্বর দেখা যায়। ঠিক আছে, যেটা বললাম ওজোন গহ্বরে যদি সৃষ্টি হয় তাহলে কি হবে না মানুষের চোখে ছানি পড়বে, আর কি হবে ত্বকের ক্যান্সার সৃষ্টি হবে, উদ্ভিদের পাতায় ক্লোরোফিল ধ্বংস হয়ে যাবে বা হ্রাস পাবে। আরও বিভিন্ন হতে পারে ওজোন স্তর ধ্বংসের কারণে। ঠিক আছে, ধ্বংসের ফলে। তারপরে যেটা বললাম 3 নাম্বার হচ্ছে আমাদের ফুসফুসের রোগ হতে পারে। ফুসফুসের রোগগুলো যেটা হয় সেটা হচ্ছে ফুসফুসের রোগ হচ্ছে অ্যাজমা হয়, হাঁপানি লিখি প্রথমটা, হাঁপানি হয়, তারপরে হচ্ছে ব্রঙ্কাইটিস হয়, তারপরে
অ্যাজমা হয়, অ্যালার্জি হয় প্রভৃতি লিখব না ইত্যাদি, কারণ আরও অনেক রোগ হয় যেগুলো আমি হয়তো জানি না নাম, ইত্যাদি রোগ হতে পারে। ঠিক আছে, ফুসফুসে। এরপর একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে খুব আলোচনা করব, যে এই যে আমরা পড়লাম এসপিএম, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, এর এসপিএম ঘটিত মানুষের পেশাগত যে সমস্ত রোগগুলো, সেগুলো নিয়ে এবার আলোচনা করব, মানে নামগুলো বলবো যে কি সব রোগ হয়। 1 নম্বর যেটা দেখব সেটা হচ্ছে যে কয়লা খনির শ্রমিকদের ব্ল্যাক লাং ডিজিজ বা অ্যানথ্রাকোসিস রোগ হয়। কি বললাম, যে কয়লা খনিতে শ্রমিকদের ব্ল্যাক লাং ডিজিজ বা যেটা বললাম অ্যানথ্রাকোসিস অ্যানথ্রাকোসিস রোগ হয়। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যে কাঁচের কারখানাতে কর্মরত শ্রমিকদের সিলিকোসিস রোগ হয়। কি বললাম, যে কারখানার শ্রমিকদের সিলিকোসিস যে রোগ সেটা হয়। ব্ল্যাক লাং ডিজিজ হয়, একটা সিলিকোসিস রোগ হয়। 3 নম্বরে যেটা হয় সেটা হচ্ছে তুলো শ্রমিকদের বিজিনোসিস হয়। তুলোর শ্রমিকদের বিজিনোসিস রোগ হয়। আবার বিজনেস বলিস না আবার বিজিনোসিস, আর ওকে মনে রাখতে পারিস, ঠিক আছে, কিন্তু ওটা লিখিস না বিজনেস, তুলো শ্রমিকদের বিজনেস রোগ হয়, বিজিনোসিস। ঠিক আছে। আর 4 নম্বর একটা হয় সেটা হচ্ছে অ্যাসবেস্টসের কারখানায় যে শ্রমিকরা থাকে তাদের হয় হচ্ছে অ্যাসবেস্টোসিস। ঠিক আছে। কি অ্যাসবেস্টসের শ্রমিকদের কি হয় না অ্যাসবেস্টোসিস। এটা কিন্তু মনে রাখা খুব সহজ, কারণ অ্যাসবেস্টসের আর এটা কি অ্যাসবেস্টসের ভুল লিখলাম একটু, অ্যাসবেস্টোসিস রোগ হয়। ঠিক আছে। তবে আজকের মতো এখানেই। আমি পরের দিন বায়ু দূষণের যে নিয়ন্ত্রক
যে নিয়ন্ত্রকগুলো থাকে সে বিষয়ে আলোচনা করব। ঠিক আছে, ওকে, টাটা, বাই বাই।